দর্শক, ঐতিহাসিক নির্বাচন উপলক্ষে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ ইলেকশনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মৌসুমী আহমেদ লোপা। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বড় ধরনের কোনো অনিয়ম অভিযোগ ছাড়া চলছে ভোট গ্রহণ। কেন্দ্রগুলোয় সকাল থেকেই লম্বা লাইন, দু একটি জায়গায় ককটেল বিস্ফোরণ, ধাক্কাধাক্কি। একটা ভোটের জন্য আসলে এত কিছু, বাংলাদেশে এত আন্দোলন সংগ্রাম এই সুষ্ঠু ভোটের জন্যই। আমরা সবাই চাই যে আবার ভোটটা জন্য সুষ্ঠু হয়। যেই আসুক দেশের হালটা ঠিকমতো ধরবে ইনশাল্লাহ। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই। আমরা শুধুমাত্র একটা সুন্দর পরিবেশ, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছি। পরিবারের সদস্যদের নিয়ে গুলশানের কেন্দ্রে তারেক রহমানের ভোট দান। জামায়াত আমির ভোট দিলেন মিরপুরের আসনে। পরিস্থিতি শেষ পর্যন্ত দেখতে চান তারা। আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। দেশজুড়ে নিজ নিজ আসনে ভোট দিলেন বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরা। নির্বিঘ্নে শেষ হবে গণতন্ত্রে উত্তরণের পথ চলা, প্রত্যাশা সবার। আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে। কেন্দ্রগুলোর যতটুকু খবর এখন পাচ্ছি, বিজয়ের ব্যাপার আমরা আশাবাদী। প্রতিকূলতাকে বেশি ফোকাস করছি না, আমরা ভোটে আসার জন্য আহ্বান করতেছি। নির্বাচনের মাধ্যমে সুযোগ সৃষ্টি হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার। ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা। ১.৫ বছর ধরে জাতি এই দিনের অপেক্ষায়, মন্তব্য সেনাপ্রধানের। দর্শক, বড় ধরনের কোনো অনিয়ম অভিযোগ ছাড়া চলছে ভোট গ্রহণ। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে লম্বা লাইন। সকাল 11টা পর্যন্ত দেশের ৩২,০০০ কেন্দ্রে ১৫% মতো ভোট পড়ার তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। ভোটের সবশেষ খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। দর্শক, তার আগে আমাদের বাংলাদেশ ইলেকশনে এই মুহূর্তে একজন অতিথি আছেন, তার সাথে এই নির্বাচনের যাবতীয় বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ইলেকশনে। ঐতিহাসিক একটা নির্বাচন, ভোট গ্রহণ চলছে। মোটামুটি বড় ধরনের কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি, ছোট ছোট কিছু ঘটনা ছাড়া। এই নির্বাচন নিয়ে আপনার মতামত শুরুতে একটু জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যমুনা টেলিভিশনের দর্শকদের ধন্যবাদ। আপনি দেখেন, গতকাল এবং তার আগের দিন থেকে যেভাবে মানুষের স্রোত ছিল সারা দেশে, এবং সবাই যেভাবে ঈদের চেয়েও বেশি করে, কারণ ঈদের একটা বোনাস থাকে, বেতন থাকে, একটা এক্সট্রা অপরচুনিটি থাকে এবং আত্মীয়স্বজন সাক্ষাতের ব্যাপার থাকে, বাবা মার সাথে সাক্ষাতের বিষয় থাকে, সেই বিষয়গুলো মানে একটা প্রণোদনা হিসেবে কাজ করে। কিন্তু এইবার দেখেন, শুধু ভোট দেওয়ার জন্য যেভাবে শহরগুলো ছেড়ে গ্রামে গিয়েছে মানুষ, ঢাকা ছেড়ে বিশেষ করে, এটা আমি খুবই অভিভূত। এক, দ্বিতীয়ত হলো, আমি ভেবেছিলাম যে হয়তো অনেকেই ছুটি কাটাতে গেল কিনা, অথবা লম্বা ছুটি পেয়েছি, তাদের বিভিন্ন প্রয়োজনগুলো দেখে আসে। কিন্তু এখন আজকে আমি নিজেও অনেকগুলো বুথে ঘুরলাম আপনাদের এখানে আসার আগে, এবং অনেকগুলো কেন্দ্রে, এবং যত খবর পাচ্ছি এবং আপনি যত খবর পাচ্ছেন, আপনি দেখেন একদম স্বতঃস্ফূর্ত ব্যাপক অংশগ্রহণ মানুষের। তো এত বছর পরে মানুষ যে ভোট দিতে পারবে, এটা তো মানুষ আশা করেনি, কল্পনা করেনি। তো সেই জায়গা থেকে যে এরকম একটা কর্তৃত্ববাদ, ফেসিবাদের পতনের পরে মানুষের এরকম বাঁধ ভাঙ্গা জোয়ার থাকবে ভোট দেওয়ার, এটা তো স্বাভাবিক প্রবণতা। এই উৎসবটাই কিন্তু 5ই আগস্ট যে সফল হয়েছে, এই উৎসবটাই তার একটা বড় প্রমাণ। আমরা চেয়েছিলাম নির্বাচন হোক এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হোক। এখন আজকে যেন আমাদের প্রত্যাশা থাকবে, এই যে শান্তিপূর্ণভাবে যেভাবে লোকজন ভোট দিয়েছে, নাগরিকরা ভোট দিয়েছে, ঠিক একইভাবে যেন অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গণনা হয় এবং রেজাল্টটা যেন বিশ্বাসযোগ্য হয়, এবং পরবর্তী কোনো ধরনের ফলাফলের পরবর্তী কোনো ধরনের যেন সহিংসতা না হয়, তেমনটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবং ইসির হিসেবে কিন্তু এখন পর্যন্ত 15% মতো ভোট কাস্ট হয়েছে। স্যার, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আগের বছরে আগের যে নির্বাচনগুলো হয়েছে, সেখান থেকে
এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কোনো ধরনের নতুনত্ব বা বিশেষত্ব আপনার চোখে পড়েছে কিনা? অফকোর্স অনেকগুলো নতুনত্ব আছে। আপনি যদি আজকের নির্বাচনের কথা বলেন, নির্বাচন ডে, সেক্ষেত্রে সবচেয়ে নতুনত্ব হলো যে আমরা কিন্তু গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলি 2001-8 নিয়ে কোনো কথা উঠেছে এখন সাম্প্রতিক সময়ে, কেউ বলতে চান, কিন্তু 2008 পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রেই নির্বাচনটাকে আমরা গ্রহণযোগ্য বলে আসছি আগে। তো এখন এই 91 থেকে 2008 পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলোতে আপনি দেখেন কমপক্ষে মানে এই 10টা 11টা 12টা পর্যন্ত, আমি এখন 12টা পর্যন্ত, আমরা অনেক লোককে নিহত হতে দেখেছি। হ্যাঁ, আজকে দেখেন 12টা বেজে গেছে, মানে প্রায় 6.5 ঘন্টা প্রায় ভোটের সময় আমরা অতিবাহিত করেছি। এই সময়টাতে কিন্তু মানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন হয়েছে এর প্রমাণ হলো আমরা অনেক বেশি সহনশীল হয়ে উঠেছি। আমরা প্রতিপক্ষকে কিন্তু এখন আর এইভাবে ফিজিক্যালি আঘাত করছি না। এবং আজকে দেখেন যারাই, এরপরেও যদি আরও যে 4-5 ঘন্টা আছে, যারাই ফিজিক্যালি অ্যাসাল্ট করবে, মানুষকে হতাহত করার চেষ্টা করবে, তারাই কিন্তু শুধু আইনি নির্বাচন কমিশনের আইনি প্রতিকারের মধ্যেই পড়বে না, মানুষও কিন্তু তাদেরকে ঘৃণার চোখে দেখবে এবং তারা কিন্তু জিততে পারবে না। এটা মনে রাখা উচিত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর, যে এখন আর সেই সময় নাই জোর করে আপনি ভোট নিয়ে নেবেন। সুতরাং এখন সময় হলো মানুষকে কনভিন্স করে, মানুষকে ম্যানেজ করে, ভালো ভালো প্রত্যাশা দিয়ে, সুন্দর প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বিজয় লাভ করা। যারা জিতবেন না তারা অবশ্যই আগামী 5 বছর পরে আবার জিতে আসবেন। সুতরাং অপেক্ষা করুন। একদম সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে তাদের মতো করে তাদের প্রতিশ্রুতি যেগুলো দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করবেন, তাহলে আরেকটা অ্যাড করতে পারি মনে হয়, যেটা হলো ক্যাম্পেইনকালীন সময়ে আপনি দেখেন কি অসাধারণভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মানে সর্বোচ্চ নেতৃবৃন্দ আমি দেখেছি। বিশেষ করে আপনি একটা উদাহরণ দিতে পারি, আমি দেখেছি বিএনপি, জামাত, এনসিপি সবাই কিন্তু করছে। রাজধানীতে অস্ত্রসহ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শাহবাগ থানায় আছেন সহকর্মী মশিউর অনিক, আমরা তার কাছে যাচ্ছি। অনেক আটকের বিষয়ে একটু বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে জানতে চাই। আসলে আমরা জানতে পেরেছিলাম যে সকালে একজনকে গ্রেফতার করা হয় এবং অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। আমি এই মুহূর্তে আছি শাহবাগ থানার ঠিক সামনে, এবং শাহবাগ থানার ঠিক পাশে যে শাহবাগ মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার সঙ্গে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে এবং তাকে কিন্তু শাহবাগ থানার যে মেট্রো পুলিশ তারা গ্রেফতার করে পরবর্তীতে নিয়ে যায়। এবং শাহবাগ থানার যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন তারা কিন্তু, যেহেতু শাহবাগ থানার ভেতরে ঘটনাটা ঘটে, তারা তার থেকে কিন্তু বিস্তারিত যে তথ্যগুলো সেগুলো কিন্তু আনার জন্য এবং তাকে যে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তিনি কিন্তু সেখানে যান। আমি এই মুহূর্তে ডিউটি অফিসারের সামনে একটু আছি। লোপা, আমি একটু ডিউটি অফিসার আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে ঘটনাটা ঘটেছে সেটা আসলে কখন ঘটে এবং তাকে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে কিনা। অনেকে বলছেন শিবির নেতা তিনি, তো আসলে কি বলছেন? আমি শুধু এই নিউজটাই পাইছি যে শাহবাগ মেট্রো রেল স্টেশনে ওই একজন 19 বছরের মেবি মাদ্রাসা স্টুডেন্ট, তাকে আটক করা হয়েছে অস্ত্রসহ। এর বাইরে আমার তেমন কিছু জানা নেই। কিন্তু এতক্ষণ পর্যন্ত আটক করার পরে তাকে কেন থানায় নিয়ে আসা যায়নি, বা অনেকক্ষণ আপনি বলছিলেন যে গিয়েছেন, কি তথ্য আছে আপনাদের? আমাদের অফিসারের সাথে যোগাযোগ করে দেখি কি হচ্ছে বা নিয়ে আসা হচ্ছে না কেন। আমরা পরবর্তীতে আপডেট পেলে আপনাদের জানাতে পারবো। সবশেষ আপনার কার সঙ্গে কথা হয়েছে এবং কি কথা হয়েছে? সবশেষ আমাদের অফিসার ওখানে গেছে, ওই পর্যন্তই আমার কাছে নিউজ আছে, তারপরে আর আপডেট নাই। আপনার সাথে কি মেট্রো পুলিশ যারা গ্রেফতার করেছেন তাদের সঙ্গে কথোপকথন হয়েছে, যেহেতু আপনি ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব আছেন? হ্যাঁ, সকালবেলা উনি আমাকে জানাইছে যে শাহবাগ মেট্রো স্টেশনে একজন 19 বছর বয়সী একটা যুবককে, মাদ্রাসা স্টুডেন্ট হতে পারে, তাকে ভুয়া অস্ত্র সহ আটক করা হয়েছে। আমাদেরকে টিম পাঠাতে বললে আমরা টিম পাঠাই। প্রসঙ্গত এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্যরা আছেন তারা এখন পর্যন্ত বেশ কিছুটা দ্বিধায় আছেন। যেমন তিনি বলছিলেন যে খুব সকালে ঘটনাটা ঘটার পরেও এখন পর্যন্ত, অর্থাৎ ঘড়ির কাটার সময় যদি লোবা আমি বলি তাহলে 12টা বেজে 10 মিনিটের মতো ঘড়ির কাটা বলছে, এখন পর্যন্ত তাকে কিন্তু নিয়ে আসা যায়নি যে থানা প্রাঙ্গণ। সেখানে আরো একটা তথ্য মাত্রই আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে তিনি বললেন যে 19 বছর বয়সী একজন বলা যায় মাদ্রাসা শিক্ষক বলে তারা সন্দেহ করছেন, তাকে গ্রেফতার করা হয়েছে এবং এটা ভুয়া অস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়েছে কি হয়নি সেটি তখন যাকে নিয়ে আসা হবে, তার বিরুদ্ধে চার্জশিট গঠন করা হবে, তখন কিন্তু বলা সম্ভব। আমি একটু দেখানোর চেষ্টা করবো, ঠিক শাহবাগ থানা থেকে এই ঘটনাটা যেখানে ঘটে সেটার দূরত্বটা কিন্তু খুবই কম। অর্থাৎ ঢাকার যারা বাসিন্দা, ঢাকাতে যারা থাকেন এবং নিয়মিত যাতায়াত আছেন তারা বলতে পারবেন শাহবাগের এই থানা থেকে শাহবাগ মেট্রো স্টেশনের
দূরত্ব যদি বলি তাহলে অর্ধ কিলোমিটারের কম, অর্থাৎ আরো কম বলা যায়, প্রায় 600-700 গজ হতে পারে সর্বোচ্চ দূরত্বটুকু। তো এই দূরত্বে অস্ত্র নিয়ে চলাফেরা করছেন, সেটা ভুয়া অস্ত্র হতে পারে, এবং কিভাবে সেটাকে ডিটেক্ট করা গেল, কিভাবে ডিটেক্ট করা হয়েছে সে বিষয়ে প্রসঙ্গত কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য যমুনা টিমের কাছে এসে পৌঁছায়নি। একটা কথা জানাতে চাই, আমাদের সঙ্গে কথা হচ্ছিল একজন দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে, যিনি কিনা মেট্রো রেলের মেট্রো পুলিশের দায়িত্ব পালন করছেন। তিনি বলছিলেন যে ভুয়া অস্ত্রের কথা যেটা বলা হচ্ছে সেটা আসলে পর্যবেক্ষণ করার দরকার আছে, সেটাও একটা পরীক্ষা নিরীক্ষার বিষয়, তাই সেইখানেও কিছুটা সময় লাগতে পারে। পাশাপাশি যেহেতু এই ঘটনাটা শাহবাগ পুলিশের দায়িত্বে পড়ে, অর্থাৎ শাহবাগ থানার অন্তর্ভুক্ত, তাই শাহবাগ পুলিশ তাকে কিন্তু যে সমস্ত প্রশ্ন করা কিংবা তার থেকে যে সমস্ত তথ্যপত্রগুলো কালেক্ট করে সেই দায়িত্বগুলো কিন্তু পালন করে। আমরা যেটা জানি আসলে সিআরপিসি রুলস অনুযায়ী 24 ঘন্টার মধ্যে তাকে আদালতের সামনে সোপর্দ করতে হবে। যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়, অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু তাকে আদালত তো পরের কথা, তাকে কিন্তু থানাতেও আনতে হবে। কখন নাগাদ তাকে আসলে থানাতে আনা হবে সেই বিষয়টাও কিন্তু এখন পর্যন্ত লোপা নিশ্চিত করা সম্ভব হয়নি দায়িত্বরত কারো থেকে। লোপা, এই ছিল এখন পর্যন্ত অনেক নিশ্চয়ই আপডেট আপনার মাধ্যমে জানাতে পারবো দর্শকদের। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পটুয়াখালী থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী জাকারিয়া হৃদয় যোগ দিয়েছেন। হৃদয়, আপনি কোন কেন্দ্রে রয়েছেন, সেখানে ভোটারদের উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? 12টা তো বেজে গেছে। লোপা, এই মুহূর্তে ভোটার উপস্থিতি খুবই কম। আমি আছি পটুয়াখালী। এখানে সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত ভোটারের লাইন ছিল, কিন্তু বেলা বেলার সাথে সাথে সূর্যের যে তাপ, সেই তাপ বৃদ্ধি পেয়ে পাওয়ার কারণে ভোটারদের যে উপস্থিতি সেটি আস্তে 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 কমে গেছে। কিন্তু এইটির মানে বিপরীত চিত্র কিন্তু চরাঞ্চলে আমরা যোগাযোগ করেছি রাঙ্গাবাড়ি, কলাপাড়া, চরবিশ্বাস, চরান্ডা এবং চরমন্তাজ, আশাচার, এই সকল এলাকায় যে সকল মানে যে কয়টি সেন্টার আছে সেখানে কিন্তু ভোটারের উপস্থিতি কিন্তু অনেক বেশি, বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি বেশি। এবং আমার এই পাশে গলাচিপার যে পার্শ্ববর্তী উপজেলা 10 মিনিট উপজেলা, সেখানেও কিন্তু ভোটার উপস্থিতি তুলনামূলক আছে, সকালের চেয়ে তুলনামূলক মোটামুটি বলা যায় ভালো। কিন্তু গলাচিপা সদরের যে কয়েকটি সেন্টার আছে এটি ছাড়া আরো 4-5টি সেন্টার আমি সকাল থেকে ঘুরেছি, সকাল থেকে সেখানে ভোটার উপস্থিতি ছিল, কিন্তু এখন তুলনামূলক একটু কম। আরেকটি বিষয় লোক আমি একটু জানিয়ে রাখি, এই যে সেন্টার, এখানে আজকে সকাল 8:30টার সময় গণ অধিকার পরিষদের সভাপতি এবং বিএনপি জোটের যিনি প্রার্থী এই আসনের সাবেক ডিপি নুরুল হক নূর, তিনি এখানে ভোট দিয়েছেন, জীবনের প্রথম ভোট তিনি এখানে দিয়েছেন এবং আমাদের সাথে কথা বলেছেন নির্বাচন নিয়ে এবং ভোট নিয়ে। তার কিন্তু নানা ধরনের শঙ্কার কথা তিনি বলেছেন, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের কথা বলেছেন, বিশেষ করে রিটার্নিং অফিসার এবং সেনাবাহিনী এখানে তারা ইচ্ছাকৃতভাবে তার যে প্রধান নির্বাচনী এজেন্ট তাকে 2 ঘন্টার মতো এখানে গতকাল রাতে আটকিয়ে রেখে তাকে জেরা করেছে। এইসব বিষয় নিয়ে তিনি কিন্তু সাংবাদিকদের সাথে খোলামেলায় কথা বলেছেন এবং সকালে যখন আমাদের সাথে কথা বলেছেন তার কিন্তু একটি বিষয় ছিল যে তিনি এই মুহূর্তে আসলে কিছু বলতে চান না, যদিও গতকাল রাত পর্যন্ত প্রশাসনের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। প্রয়োজনে এই নির্বাচন নিয়ে যারা যদি কোনো সরকারি কর্মকর্তারা যদি এই নির্বাচনে কোনো ধরনের অনিয়ম করে সেটার জন্য তার সেই কর্মকর্তার হাতে আইনের হাতকড়া পরানোর জন্য তিনি আইনে লড়াই চালাইবেন, রাজপথে আন্দোলন করবেন এবং অতীতে তারা আন্দোলন করে দাবি আদায় করেছেন, এইসব নানান ধরনের কথা বলেছেন। আর সুষ্ঠু স্বাভাবিকভাবে পটুয়াখালীর 3 আসনের এখন পর্যন্ত সুষ্ঠু স্বাভাবিকভাবে ভোট গ্রহণ চলছে, এটি মোটামুটি বলা যায়। পটুয়াখালীর 4 আসনে আমরা যতদূর জানতে পেরেছি সেখানে নেসারউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় 2জন কিশোর তারা জাল ভোট দিতে আসছিলেন, তাদেরকে হাতে নাতে ধরে কোস্টগার্ড ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করেছে। এখন পর্যন্ত তাদের যে মোবাইল কোর্টের যে রায় বা সাজা সেটি এখন পর্যন্ত কার্যকর হয় নাই। আর এছাড়া পটুয়াখালী 1 আসনে 3টি উপজেলা, সেখানে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সাথে প্রতিনিধিত্ব করছেন জামাত জোটের এবি প্যাট্রিক চেয়ারম্যান ডাক্তার ওয়াহাব মিনার। তিনি গতকালকে মির্জাগঞ্জ উপজেলার বেশ কয়েকটি অভিযোগের কথা বলেছে, তার নেতাকর্মী সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে এবং বিএনপির লোকজন এবং আমরা যতদূর দেখেছি যে বিকাল নাগাদ জামাতের এক নেতাকে টাকা সহ তারা স্থানীয় পুলিশ এবং যারা স্থানীয় লোকজন তারা কিন্তু তাদেরকে ধরে সোপর্দ করেছে। এছাড়া পটুয়াখালীর 2 যে বাউফল আসেন সেখানের অবস্থা এখন পর্যন্ত জাকারিয়া হৃদয় বুঝতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ। আরো তথ্য নিশ্চয়ই
দিনভর আপনার কাছ থেকে আমরা পাবো। দর্শক, আমাদের সহকর্মী রিফাতকে আমরা দেখতে পাচ্ছি। রিফাত, আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রের কি অবস্থা, ভোট গ্রহণ কেমন চলছে, নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার সেই কেন্দ্রে সেটি একটু জানাবেন। আর সেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেছেন কিনা, বা কথা যদি বলে থাকেন কি বলেছেন সেটাও একটু জানতে চাই। আসলে সেটিতে ভোট প্রদান করেছেন, সেটি চট্টগ্রামের উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটু আগেই মূলত তিনি তার যে ভোট সেটি প্রদান করেন এবং সেই ভোট প্রদান করে আসলে আমরা তাকে যেমনটি দেখতে পেয়েছি যে বেশ হাস্যোজ্জ্বলী ছিলেন এবং বেশ নির্বার আমরা প্রার্থীকে দেখতে পেলাম। এবং ভোট প্রদান পরবর্তী তিনি ভোটের কক্ষ ঘোরাঘুরি করেছেন এবং পরবর্তীতে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং সেখানে তিনি করেছেন যে ভোটের পরিবেশ এখন পর্যন্ত সার্বিক রয়েছে, কোনো ধরনের অভিযোগের বিষয়ে তিনি কথা বলেননি। তবে তিনি খানিকটা শঙ্কা প্রকাশ করলেও দিন শেষে আসলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে আমাদেরকে জানিয়েছেন। আর চট্টগ্রামের যে মহানগরীর আসনগুলো রয়েছে 9-10 আসন, সেই আসনগুলোতেও আমরা সকাল 7:30 থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, আমরা কয়েকটি কেন্দ্র ঘুরেছি। ঘুরে আমরা কোনো ধরনের অনিয়মের চিত্র যেমনটি পাইনি, আর অনিরাপদ কোনো পরিবেশও আমরা আসলে লক্ষ্য করিনি। কথা বলেছি ভোটারদের সাথেও, তারা কোনো ধরনের আসলে শঙ্কা প্রকাশ করেনি। বেশ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রামের যে কেন্দ্রগুলো রয়েছে, চট্টগ্রামের আসনের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কয়েকজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই। তরুণ ভোটারদের উপস্থিতি আসলে দেখতে পাচ্ছি ক্যামেরায়। আপনারা যে লাইনটি এখন দেখতে পাচ্ছেন সেটি সেই কেন্দ্রেই মূলত আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি ভোট প্রদান করেছেন। কয়েকজন তরুণ ভোটারের সাথে কথা বলতে চাই, তারা মূলত কি ভাবছেন, তাদের প্রত্যাশা কি একটু জানতে চাই। একটু বলবেন কিনা যে আজকে এবার কি প্রথমবারের মতো ভোট দেওয়া হচ্ছে কিনা? আমি নতুন ভোটার ভোটের সার্বিক পরিবেশ নিয়ে কিছু বলার আছে কিনা? সার্বিক পরিবেশ মোটামুটি অনেক ভালো। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি কি প্রথমবারের মতো ভোট দিচ্ছেন কিনা, কেমন লাগছে? উপভোগ করছেন? যে শুনতেই পেলেন মূলত এভাবে আসলে তরুণরা এবার যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন তারা আসলে তাদের অনুভূতি ব্যক্ত করছেন। এবং পাশাপাশি আসলে আমরা সকাল 7:30 থেকে আসলে দেখতে পেয়েছি সদল বলে আসলে তরুণীরা যারা প্রথমবারের মতো এবার ভোটার হয়েছেন তারা ভোট প্রদান করেছেন, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এবং ভোট প্রদান পরবর্তী তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমনটি দাবি করেছেন যে ভোটের পরিবেশ বেশ সার্বিক রয়েছে। এছাড়া তারা আরো একটি বিষয় উল্লেখ করেছেন যে তারা এবার ভোট প্রদানের আগে তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে ভোটের মাঠের যে ধরনের বাস্তবতার কথা এতদিন শুনে এসেছিলেন, সেটির আসলে কোনো ধরনের বাস্তব মিল এবারের নির্বাচনে তারা মিল পাননি, অর্থাৎ তাদের অভিজ্ঞতা বেশ ভালো, সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। চট্টগ্রামের মহানগরীর যে কেন্দ্রগুলো রয়েছে অন্যান্য আসনে, সেগুলোতেও আমরা খবর রেখেছি। সেখানেও আসলে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি এখন পর্যন্ত, কোনো নাশকতার ঘটনা পাওয়া যায়নি, কোনো অনিয়মের ঘটনা পাওয়া যায়নি। সব মিলিয়ে আসলে চট্টগ্রামের যে ভোটের মাঠ বেশ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোটাররা ভোট প্রদান করছেন। আপনারা ক্যামেরা ফ্রেমেই দেখতে পাচ্ছেন, যমুনা টেলিভিশন আমরা সরাসরি তা আপনাদের দেখাচ্ছি। চট্টগ্রামে বলা চলে যে চট্টগ্রামে আসলে ইতিপূর্বে যে সংসদীয় ভোটগুলো হয়েছে, সংসদীয় যে ইলেকশন হয়েছে, সেখানে আসলে সেগুলো নিয়ে আসলে ভোটারদের বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছিল। তবে এবারেরটা বেশ ব্যতিক্রম, কারণ অসংখ্য তরুণ ভোটারকে আমরা দেখতে পাচ্ছি, তারা তাদের অভিজ্ঞতা প্রকাশ করছেন, তারা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আসলে ভোট কেন্দ্রে আসছেন, সদল বলে আসছেন। একজন আসলে তিনি তার সাথে করে তার সহপাঠী, বন্ধু বান্ধব, কাজিনদেরও নিয়ে আসছেন। ধন্যবাদ কাজী রিফাত আমাদের সাথে যোগ দেবার জন্য। দর্শক, আমরা চট্টগ্রামের একটি কেন্দ্রের ভোট প্রদানের দৃশ্য দেখছিলাম। গণভোটে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এর মাধ্যমে বাংলাদেশের সংস্কার ত্বরান্বিত হবে।
সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, আজ আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। দেশব্যাপী এই জন্মোৎসব পালন করা হবে। প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশের জন্মদিন, সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতি সবাই মিলে উৎসব করি, এবং এটা নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। দর্শক, মাঠের বাস্তবতা আবারও একটু সরাসরি দেখে আসতে চাই। নোয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। সবুজ, আপনি নোয়াখালীর কোন কেন্দ্রে আছেন? সেখানে ভোট প্রদানের কি অবস্থা দেখছেন? আপনার পেছনে আমরা সারিতে দাঁড়ানো দেখতে পাচ্ছি, ভোটাররা ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন? ভোটাররা সন্তুষ্ট কিনা? নির্বিঘ্নে তারা ভোট দিতে পারছেন কিনা? নোয়াখালীতে মোট 6টি সংসদীয় আসনে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং সকাল থেকে আমি আসলে ভোটের মাঠে রয়েছি এবং বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। এখানে আসলে সকাল দিকে মহিলা কেন্দ্রগুলোতে ধীরে ভোট গ্রহণ হলেও পুরুষ যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে অবশ্য একটু দ্রুত গতিতে ভোট গ্রহণ হচ্ছে। তবে সব মিলিয়ে যে ভোটাররা একটু অসন্তুষ্টি প্রকাশ করছেন যে আসলে ভোট গ্রহণের যে প্রক্রিয়া এটা খুব ধীর গতিতে হচ্ছে। অর্থাৎ আমি যদি বলি যে প্রতি ঘন্টায় তারা আসলে 30 থেকে 40টি ভোট কাস্ট করতে পারছেন। অনেক বয়স্ক মানুষ রয়েছে বা নারী এরা রয়েছে, শিশুরা নিয়ে এসছেন যারা, তারা আসলে একটু কষ্ট পাচ্ছেন। তো আসলে এছাড়া আমি আসলে নোয়াখালীর যে আপনাকে বলছিলাম যে মোট 6টি সংসদীয় আসন, এর মাঝে নোয়াখালীর যে 6 নাম্বার যে হাতিয়া সংসদীয় আসনটি রয়েছে সেখানে আসলে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন হচ্ছে সবচেয়ে বেশি। সেখানে আসলে গেল কয়েকদিন থেকে পাল্টা হামলার ঘটনা ঘটছে এবং গতকাল রাতেও আসলে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আজ সকাল থেকে আসলে আমরা সেখানে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তাদের থেকে আমরা আসলে নানা ধরনের অভিযোগ পাচ্ছি। সেখানে আসলে রয়েছেন 11 দলীয় জোট প্রার্থী এনসিপির আব্দুল হান্নান মাসুদ, সেখানে আছেন বিএনপির প্রার্থী, এছাড়া বিএনপির স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আরো 2 জন। অর্থাৎ সব মিলিয়ে বলি যে নোয়াখালী 6 আসনটি সেখানে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সেখানে আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে এবং যেটি আব্দুল হান্নান মাসুদের স্ত্রী, তিনি আসলে তার ভেরিফাইড ফেসবুকে তিনি অভিযোগ করেছেন যে তিনি বুড়িচর আসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে বের হয়ে আসার পথে তিনি তার ভেরিফাইড ফেসবুকে যেটি লিখেছেন যে তার উপর হামলা হয়েছে, তার দেবরের উপর হামলা হয়েছে, এবং এই হামলার ঘটনাটি যে মোবাইল ফোনে রেকর্ড করা হচ্ছে সেটি আসলে কেড়ে নেওয়া হয়েছে। অবশ্য আবার বিপরীত দিক থেকে বিএনপির পক্ষ থেকে আসলে তারা অভিযোগ করছেন যে গতকাল রাত থেকে এখন পর্যন্ত নিজুমদ্বীপ, চানন্দি ইউনিয়ন, হরনি ইউনিয়নে বেশ কয়েকজন তাদের নেতাকর্মীকে আহত করা হয়েছে এবং তারা বলছে যে তারা দাবি করছে বিএনপি নোয়াখালী হাতিয়া উপজেলা যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের প্রায় 25 থেকে 30 জন নেতাকর্মী আহত হয়েছে। সবুজ, আমরা এই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই যে নোয়াখালী 6 হাতিয়া আসনে যে 11 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান, তার উপরে যে সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে, কয়েকজন আহত হয়েছে বলছিলেন, তাদের শারীরিক অবস্থা এখন কেমন এবং কাদেরকে আসলে দায়ী করা হচ্ছে? লোপা, আসলে আমি কথা বলেছি সেখানে নোয়াখালীর যে এনসিপির নেতৃবৃন্দ রয়েছেন এবং বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন, আমি উভয়ের সাথে কথা বলেছি। এছাড়া বুড়িচর আসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কেন্দ্র, সেখানে আমি আসলে কয়েকজনের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এনসিপি যেটি আপনাকে বলছিলেন যে আব্দুল হান্নান মাসুদের স্ত্রী শামিলি সুলতানের জিদনি, তিনি তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন তারপর হামলা করা হয়েছে। আমি হাতিয়া এবং সেই ঘটনায় তারা বলছেন যে প্রায় 3 থেকে 4 জন আহত হয়েছে।
হয়েছেন। আমি হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা বলেছি। তিনি আসলে যেটি বলছেন যে গতকাল থেকে আজ পর্যন্ত যে সেখানে আসলে 29 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি চলে গেছেন। এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন 4 জন। আসলে এটা গতকাল থেকে আজ সকাল পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সেখানে আসলে 4 জন এখন পর্যন্ত ভর্তি রয়েছেন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। এছাড়া বিএনপির পক্ষ থেকে আসলে যেটি বলা হয়েছে যে এনসিপি বা আব্দুল হান্নান মাসুদের স্ত্রী বলছেন যে বিএনপি যে কর্মী সমর্থক করেছেন তারা হামলা করেছেন। আমি সেখানে বুড়িচর ইউনিয়ন বিএনপির যে নেতৃবৃন্দ রয়েছেন আমি কথা বলেছি, তারা বলছেন যে আব্দুল হান্নান মাসুদের স্ত্রী কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার পথে বিএনপি নেতা কর্মীদের সাথে হাতাহাতি এবং বিতর্কের ঘটনা ঘটেছে, হামলার ঘটনা ঘটেনি, এটি আসলে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। এছাড়া আসলে এই হাতিয়া উপজেলা মোট 10 জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেখানে আসলে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য, এবং এটি জানেন যে আসলে একটি দ্বীপ উপজেলা, এখানে আসলে দুর্গম বিভিন্ন কেন্দ্র রয়েছে, সেখানে আসলে এই কেন্দ্রগুলোর নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা এবং অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আসলে প্রশাসনের পক্ষ থেকে কোস্টগার্ড, নৌবাহিনী এবং পুলিশ আসলে নানা আসলে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত সংখ্যক বাড়তি নিরাপত্তা সেটি আসলে জেলা রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসন থেকে বলা হয়েছে। অর্থাৎ তারা মনে করছেন যে হাতিয়া সহ যেটি আসলে অধিক গুরুত্ব সহকারে দেখা হচ্ছে নোয়াখালী হাতিয়া এবং নোয়াখালী 2, নোয়াখালী যে সেনবাগ আসন, এই দুইটি আসনে আসলে মূলত বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে মনে করছে ভোটাররা। তো এই দুইটি আসনে আসলে মূলত প্রশাসনের যে নজরদারি বলেন বা প্রশাসনের বাড়তি যে নিরাপত্তা সেটি আসলে নেওয়া হয়েছে এবং তারা মনে করছেন যে সব মিলে ভোটার নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং তাদের পছন্দের প্রার্থীকে তাদের জাতীয় সংসদে পাঠাতে পারেন, যারা তাদের সুবিধা অসুবিধা তাদের কথা বলতে পারবে। লোপা সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। নিশ্চয়ই আরো খবর জানতে আপনার কাছে যাব আমরা। বাংলাদেশ ইলেকশনে এই পর্যায়ে আমাদের একজন অতিথি স্টুডিওতে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। আমরা তার সাথে আবারও কথা বলবো। স্যার, আপনার সাথে কথা হচ্ছিল, আজকে তো শুধু জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না, তার সাথে গণভোটও হচ্ছে। এই গণভোট সম্পর্কে একটু জানতে চাই। আসলে এর ধারাগুলো যতগুলো আছে সংস্কারের, সেগুলো সম্পর্কে তো অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না। তো আপনার কাছে কি মনে হয়, অনেকে কি না বুঝে হ্যাঁ নার পক্ষে ভোট দেওয়ার কোনো আশঙ্কা আছে কিনা? মানে আপনি এই ব্যাপারে কি বলবেন? আপনাকে আবারও ধন্যবাদ। যে আলোচনা শুরু করেছিলাম একটু ওই আলোচনাটা বলি যে ক্যাম্পেইনকালীন সময়টাতে কিন্তু আমরা দেখেছি একটা মাত্রাগত পরিবর্তন, এবং যেটা আজকে ভোটেও দেখলাম যে 12টা পর্যন্ত, বিশেষ করে সহিংসতার ক্ষেত্রে আমাদের যে তৃতীয় বিশ্বের দেশগুলো, বিশেষ করে এমনকি দক্ষিণ এশিয়ার দেশগুলো, সবচেয়ে বেশি গণতন্ত্রের দেশ ভারত, মানে নির্বাচনী গণতন্ত্রের, সেখানেও কিন্তু প্রায় 250-300 লোক আমরা প্রায় শুনি, মানে সবগুলো একজ্যাক্ট ফিগার আমার জানা নেই, মানে একটা লম্বা তালিকা থাকে যারা নির্বাচনকালীন সময়ে সহিংসতা নিহত হন। তো এইটা একটা নির্বাচনের দিনেও আমরা একটা পরিবর্তন লক্ষ্য করছি রাজনীতি সংস্কৃতির, এবং ক্যাম্পেইনকালীন সময়ে কিন্তু আমরা একটা পরিবর্তন লক্ষ্য করেছি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমি যে কথা বলছিলাম যে বিএনপি চেয়ারপারসন সরাসরি অডিয়েন্স থেকে ভোটারদেরকে টেনে তার, এমনকি একবার দেখলাম যে তিনি তার চেয়ারে বসতে বলতেছেন এক সিনিয়র সিটিজেনকে। তো এই যে এটা আগে আমাদের নেতৃবৃন্দ কিন্তু ডায়াসে উঠে বক্তৃতা দিয়ে চলে যেতেন এবং সেটা সবাই শুনতো ভাবগম্ভীর, এটা যে একটা ইন্টারকানেকশন করা যায়, এই মডেলটা কিন্তু এই নির্বাচনের নতুন। তো এইটা যেমন মাত্রা পরিবর্তন করছে ক্যাম্পেইনকালীন সময়ে, কিছু যদিও স্যার এবার প্রচারণাতেও কিন্তু অনেক ধরনের ভিন্নতা এসেছে। আগে যেমন আমরা শহরের মধ্যে দেখতাম ব্যানার ফেস্টুনে ছেয়ে যেত, এখন আমরা আকাশ দেখতে পারি, মানে কোনো ব্যানার ফেস্টুন নাই। তারপরে থিম সং এর ব্যাপারটা, সেটাও কিন্তু এবার একদম নতুন। থিম সংটা আগেও ছিল, কিন্তু এইবার থিম সং গুলো ভেরিয়েশন, ব্যাপক ভেরিয়েশন। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এই ক্যাম্পেইনে ডিজিটাল টেকনোলজির যে ব্যবহার, আমার কাছে মনে হচ্ছে আমরা যতটা দেখেছি সারফেসে, বিশেষ করে পাবলিকলি যে পোস্টগুলো, এর বাইরেও আমার কাছে মনে হচ্ছে যদি এটা 30% হয়ে থাকে, 70% হয়েছে আপনার পার্সোনাল মেসেজে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, এগুলোতে কিন্তু আমি এটাকে বলেছি যে লিগ্যাল ডিজিটাল ইঞ্জিনিয়ারিং, মানে একটা টুল ব্যবহার করা হচ্ছে, কৌশল ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে আপনি লিগ্যালি বৈধভাবে ক্যাম্পেইন করতে পারছেন। এটা একটা দিক। আর দ্বিতীয়ত হলো যে আপনি যে প্রশ্নটা করেছেন এখন হানা ভোটের ব্যাপারে, আমরা জানি এটা যে রাজনৈতিক দলগুলো যেভাবে জুলাই সনদ স্বাক্ষর করেছে তার মধ্যে কিছুটা পরিবর্তিত হয়ে কিন্তু হানা ভোটে এসেছে, এটা বাস্তবতা। তো সেক্ষেত্রে হানা ভোটটা নিয়ে আমরা অনেকদিন আলোচনা করছিলাম যে এটা উপস্থাপন হওয়ার ক্ষেত্রে আপনি যেভাবে বললেন যে 4টা ভোট, এটা মানে এভাবে বোঝা 4টা হানা অনেক কঠিন কাজ কিছুটা,
তো এখন এর প্রেক্ষিতে সরকার কিন্তু বিভিন্ন সরকারি যন্ত্র ব্যবহার করেছে যেন মানুষকে বোধগম্য করে তোলা যায় হানা ভোটের বিষয়টাকে। এবং আমরা যে আসলে তো আমরা একটা জবাবদিহিমূলক সরকার চাই, আমরা একটা টেকসই গণতন্ত্র চাই, আমরা আর কখনো কর্তৃত্ববাদ ফেসিবাদ চাই না। আমরা আবার চাই 5 বছর পরে একটা চমৎকার নির্বাচন হোক, আরও ভালো নির্বাচন হোক, এবং সরকারগুলো নাগরিকের কাছে স্বচ্ছতার সাথে কাজ জনগণের জন্য কাজ করুক। তো সেটা করার জন্য কিছু সাংবিধানিক পরিবর্তন আমাদের লাগবে। তো সেই সাংবিধানিক পরিবর্তন এবং যেভাবে আমরা 17টা সংশোধনের মাধ্যমে সংবিধানটাকে কাটাছাটা করে যে অবস্থা নিয়ে এসেছি, এটা আর জনগণের সংবিধান হিসেবে নাই। তো এখন এই সংবিধানটাকে জনগণের সংবিধান করার জন্য আমাদের কিছু সংস্কার লাগবেই, এবং সেই সংস্কারটা কিন্তু আমাদের হানা ভোটের মাধ্যমে আসছে। তো এখন একটু মতদ্বৈততা আছে যে যেভাবে জুলাই সনদ ছিল সেভাবে হানা ভোটে আসে নাই, সেক্ষেত্রে হয়তো কিছু কমপ্লেক্সিটি আছে। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মানে সবগুলো বিষয়ে হ্যাঁ অথবা সবগুলো বিষয়ে না এমনটাও হয় না? আমার কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে না, আমি এটার সাথে একমত নই, কিন্তু বাকি সবগুলোর সাথে একমত। সেই ক্ষেত্রে কি হতে পারে? এই ক্ষেত্রে ডিবেটটা ছিল লম্বা সময় ধরে যে মানে বেশি প্রশ্ন দেওয়া হবে না কম প্রশ্ন দেওয়া হবে। তো শেষ পর্যন্ত বেশি প্রশ্ন দিলে আরও বেশি জটিল হয়ে যাচ্ছিল, মনে করা হচ্ছিল যে এতগুলো টিক দিতে চাইবে কিনা, মানে আপনার এক ধরনের ডিসকারেজ ফিল করবে কিনা, ধরেন 18টা ইস্যুতে যদি টিক দিতে হয়। কিন্তু এমনটা নয় যে পৃথিবীর কোথাও লম্বা তালিকায় হানা ভোট হয় নাই, লম্বা তালিকায় হয়েছে পৃথিবীর অনেক দেশে। তো বাংলাদেশে এটাকে সিম্পল করতে গিয়ে 4টা ভোটের মধ্যে সবগুলো ইস্যুকে 4টা ইস্যুতে 4টা কমন মানে বড় জেনারেল জায়গা থেকে সবগুলো ইস্যুকে ইনক্লুড করা হয়েছে। এটা একটা পর্যায়ে আরও জটিলতা ধারণ করলো। এখন যে অবস্থায় এসেছে, আমরা যারা সংস্কার চাই, আমরা যারা সংস্কার মানে সংবিধানকে গণমুখী করতে চাই, সেগুলোতে অবশ্যই এখন হা বলতে হবে। এবং আপনি দেখেন সবগুলো রাজনৈতিক দলগুলো কিন্তু হায়ের পক্ষে কথা বলেছে, যেহেতু হায়ের পক্ষে সবাই কথা বলেছে। সো এখন যারা এই ভোটোৎসবে যাচ্ছে তারা তো এই রাজনৈতিক দলগুলোরই সমর্থক। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে মানে হাটাকে পরিচিত করা গেছে। এবং আরেকটা কিন্তু একটা বিষয় আপনার আছে যে সেটা হলো এই হা আসলেও এটা কিভাবে ইমপ্লিমেন্টেড হবে সেটার জন্য কিন্তু আমাদের সময় আছে। তো সেক্ষেত্রে কিন্তু এই হাটাকে ইমপ্লিমেন্ট করার প্রক্রিয়াটা নিয়ে কিন্তু আমরা আলাপ করতে পারবো। এখনো নতুন যে সরকার আসবে সেই সরকার কিন্তু আমাদেরকে এই বিষয়গুলোর সাথে আবার পরিচিত করাবে। তো এখন আমি মনে করি আর কি যে যত সামান্য যে জটিলতাগুলো আছে এই হা বা না বোঝার ক্ষেত্রে সেটা অ্যাভয়েড করে আমাদের যেহেতু রাজনৈতিক দলগুলো একমত হয়েছে নির্বাচনের আগে এবং সবাই তাদের ক্যাম্পেইনে বলেছে তারা হায়ের পক্ষে, সেক্ষেত্রে তো জাতীয় একটা ঐক্য আপনি দেখতে পাচ্ছেন হায়ের পক্ষে। তো সেই জাতীয় ঐক্যটাকে যদি আমরা অব্যাহত রাখি এবং আমরা যদি পরবর্তীতে বাস্তবায়নের প্রক্রিয়াগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করি, আমাদের দেশের আলোচনার সুযোগ এখনো আছে এবং এগুলো আমরা যে চ্যালেঞ্জগুলো অলরেডি আছে সেগুলো কিন্তু আমরা সমাধান করতে পারবো। অলরেডি আপনি দেখেন আমরা কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ গত 2 বছর সমাধান করে এসেছি। ইভেন আপনি দেখেন রাজনৈতিক দলগুলো যে একসাথে বসে একটা সংবিধান সংশোধনের একটা পর্যায়ে আসবে, সেটা হতো বাংলাদেশের 54 বছর ইতিহাসে নাই। এবং আপনি দেখেন প্রধান উপদেষ্টা যতবারই রাজনৈতিক দলগুলোকে ওনার অফিসে ডেকেছেন এবং বিভিন্ন সংকটের সময় সবাই কিন্তু গিয়েছে এবং সবার সাথেই তিনি কথা বলেছেন এবং হাসি মুখে সবাই ইয়ে করেছেন। এবং আপনি দেখেন জাতিসংঘে যখন উনি গেলেন কেউ কিন্তু বলেন আমরা যাব না। তো আমরা কিন্তু গত 2 বছর দেখছি একটা ঐক্যমত্যের ভিত্তিতে সরকারে সকল রাজনৈতিক দল সমর্থন করে যাচ্ছে এবং সেটা নিয়ে হানা নিয়ে যে একটু ডিবেট উঠেছিল সমাজে, সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল যখন রাজনৈতিক দলগুলোর প্রধান নেতারা সবাই বলছেন যে নতুন একটা বাংলাদেশ আমরা দেখতে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন। জি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ ইলেকশনে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। জি দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে। দেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করে গণতন্ত্রের সূচনা করবেন বলে আশাবাদী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। পরে সাংবাদিকদের জানান 1 যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির অপেক্ষায় ছিল। এ সময় বিএনপির বিজয়ের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, জয়ী হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিই হবে বিএনপির 1 নম্বর এজেন্ডা। একটি রাজনৈতিক দল নারীদের ছোট করে দেখিয়েছেন উল্লেখ করে বলেন, নারী পুরুষকে সমানভাবে গুরুত্ব দিয়ে দেশের উন্নয়নে কাজ করবে বিএনপি। এ সময় তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জয়মা রহমান সহ পরিবারের বাকি সদস্যরাও ভোট দেন। দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। আমরা আমাদের ম্যানিফেস্টো সহ বিভিন্ন
বিভিন্ন সময় যেগুলো বলেছি নারীদেরকে মূল্যায়ন করার জন্য, নারীদেরকে এম্পাওয়ার্ড করার জন্য আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে প্রথম দিন থেকে আমরা এই বিষয়ে কাজ শুরু করব। সুষ্ঠু নির্বাচন হলে সবাইকে ফলাফল মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ছোটখাটো ঘটনা মেনে নিলেও বড় কোনো ইস্যুতে ছাড় দেয়া হবে না। সকালে মিরপুর 10 মণিপুর বয়েজ হাই স্কুল ছোট দেয়া শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। ধন্যবাদ, ভালো থাকবেন। রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের জন্য অসুবিধা হবে। দেখেন হ্যাঁ, গাড়ির সিগন্যাল আটকে গেছে তো পরে জায়গা ছেড়ে দেন গাড়ির সিগন্যাল ছেড়ে গেছে। গাড়িতে কথা বলছে। আরেক রহমান কথা বলছিলেন। দর্শক, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম গাড়িতে করে যাবার সময় সাংবাদিকদের সাথে কথা বলছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আজ ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এরপর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন, ভোট প্রদান করছেন ভোটাররা, সেই খোঁজ খবর রাখছেন তিনি। দর্শক, এবার আমরা একটু ঢাকার বাইরে যেতে চাই। খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, খুলনাতে কি অবস্থা দেখছেন? সকাল থেকে আপনি খোঁজ খবর রাখছেন, আপনি এখন কোন কেন্দ্রে আছেন? সেখানে এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে সেটি জানতে পেরেছেন কিনা, এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন কিনা, আজকে আসলে এটি সবচেয়ে বেশি জানার ইচ্ছা। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছে লোপা, যদি বলি সকাল থেকেই দেখেছি, সকাল 7:30টায় যখন ভোট শুরু হয় তার আগে থেকেই কিন্তু যারা ভোটার রয়েছে তাদের বিভিন্ন কেন্দ্রে আমরা দেখেছি, তার আগে থেকেই ছোট বড় লাইন করেই কিন্তু ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। আমরা রয়েছি এখন নগরীর 2 নম্বর আসন, অর্থাৎ খুলনার যে 6টি সংসদীয় আসন রয়েছে তার 2 নম্বর আসন। এই আসনের আলিয়া মাদ্রাসায় একটু বলে নিই যে এই জায়গাটিতে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সকাল 8:10 বিএনপি এবং জামায়াত সমর্থিত প্রার্থীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহানগর কমিটির যিনি কোচি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনা নিয়ে নানান কথা হচ্ছে, তার মধ্যে আমরা একটু কথা বলবো। দেখি আগে যারা ভোটার রয়েছে তাদের সঙ্গে কথা বলি। ভোট দিয়েছেন, কি অবস্থা বলেন তো? ভোটের পরিবেশ কেমন রয়েছে? সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এখানে ভোট হচ্ছে এবং আমরা ভোট দিয়েছি। আমি আমার এলাকায় ভোট দিয়ে খুলনার বিভিন্ন অঞ্চলে আমি দেখছি ভোটের পরিবেশ খুবই চমৎকার এবং মনোরম বলে আমার মনে হয়েছে। ভোট ভালো হচ্ছে খুলনাতে, শুধু এই একটি ঘটনা বাদে সব জায়গাতেই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করছে ভোটাররা এবং মনে করছে যে টাইমটুকুন রয়েছে, যে সময়টা হাতে রয়েছে, এর মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। লোপা, মোটামুটি শুনছিলাম যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই ভোট দিচ্ছে ভোটাররা। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বহুল প্রত্যাশিত 13শ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট চলছে। আমরা এবার একটু কুমিল্লায় সরাসরি যেতে চাই। খোকন চৌধুরী আছেন সেখানে, কিছু অনিয়মের খবর পাওয়া গেছে। খোকন, একটু সেগুলো সম্পর্কে জানতে চাই এবং কেমন দেখছেন এখন পর্যন্ত ভোট গ্রহণ। লোপা, আমি এখন যেই কেন্দ্রটি রয়েছি সেটি হচ্ছে কুমিল্লা 5 আসনের নিমসার উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে রয়েছি। এখানে নারী পুরুষ মিলিয়ে মোট 9টি বুথ রয়েছে। 9টি বুথের মধ্যে 2টি নিচতলায়, 2টিতে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, আর উপরের 7টি কক্ষই কিন্তু এখানে সিসি ক্যামেরা নেই। তো যেসব সিসি ক্যামেরা নেই এইসব বুথে আমরা ঘুরে যেটি দেখেছি, 3টি বুথে আমরা একাধিক একজন প্রার্থীর 2জন করে পোলিং এজেন্ট পেয়েছি এবং অন্যান্য
যে বুথে ঘুরেছি অনেক প্রার্থী আবার এজেন্ট দিতে পারেনি। তো এখানে ভোটারের উপস্থিতিও কিন্তু আমরা গত প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমরা অনুসরণ করছি কেন্দ্রটিকে। ভোটারের উপস্থিতিও কিন্তু তেমন নেই, এবং যারা ভোটার রয়েছেন আমরা কিছুক্ষণ আগে গিয়ে দেখলাম যে বুথের ভেতরে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু ভোট হচ্ছে এবং প্রতিটি বক্সেই কিন্তু আসলে ভোটে পরিপূর্ণ হয়ে আছে, এবং এখানে কিন্তু 4000-এরও অধিক ভোটার রয়েছে। কিন্তু ভোটারের উপস্থিতি না থাকলেও আসলে রহস্যজনকভাবে কিন্তু ভোট পড়ছে, এবং ভোটারদের যে লাইন সেটি কিন্তু আমরা কক্ষের ভিতরে দেখতে পেয়েছি। এখানে কথা বলেছিলাম যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন যে আসলে সিসি ক্যামেরা না থাকার কারণ কি, সেটি প্রথমে তিনি বলেছিলেন যে এখানে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। পরে তিনি এক প্রকার বলেন যে এখানে আসলে বাধ্যবাধকতা নেই, দুটিতেই সিসি ক্যামেরা রাখা হয়েছে, আর বাকি যে মাঠে রয়েছে মাঠে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ফলে আসলে ভোটের আসলে কতটুকু সুষ্ঠু পরিবেশ সেটি নিয়ে কিন্তু আসলে এই কেন্দ্রে আসার পর একটি প্রশ্ন কিন্তু উঠেছে। যদিও মানুষ যারা এখানে যারা এজেন্ট রয়েছেন তাদের পক্ষ থেকে যদিও কেউ এর কোনো অভিযোগ করেননি, কিন্তু আসলে যারা ভোটার রয়েছেন বা সাধারণ মানুষ তাদের মাঝে কিন্তু একটি প্রশ্নের উদ্বেগ সৃষ্টি করেছে। লোপা, খোকন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঐতিহাসিক নির্বাচনে ভোট গ্রহণ চলছে, আমরা আরও খবরাখবর আপনাদের জানাবো। তবে এই মুহূর্তে বাংলাদেশ ইলেকশনে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন।